এখন অবধি তালদিঘিতে সীতাহারের অভিশাপের ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। তালদিঘি গ্রামের জীবন আবার ফিরে এসেছে তার মৃদু ছন্দে। এর মাঝখানেতে কালী পুজো উপলক্ষে মাস্টার চলে গিয়েছিল শহরতলিতে, তার নিজের বাড়ি। এদিকে এখন বেশ ঠান্ডা পড়েছে। দেখা যাক গ্রাম বাংলার বুকে এই প্রথমবার শীতটা কেমন কাটে মাস্টারের। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়। আর আমি সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 27, গাবতলার চায়ের আড্ডা। মূল গল্পে দেবশ্রী ভট্টাচার্য, মাস্টারের ভূমিকায় সুমিতেন্দ্র, রাম গাঙ্গুলির ভূমিকায় শুভদীপ, কনকনাথ কর্মকারের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, নিবারুণ ভাদুরীর ভূমিকায় নীল চক্রবর্তী, চরণ ঘোষের ভূমিকায় আদিত্য, উমানাথ ফটিক মহসিন ও ব্যাটার ভূমিকায় আমি প্রত্যয়। আপনারা যদি চান 221B হ্যারিসন রোড তালদিঘি ভবিষ্যতে আরও বড় হয়ে উঠুক, আপনারা যদি এই অডিওভার্স আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও প্রত্যেকটা পর্বের লাইভে সুপার চ্যাট ব্যবহার করে অথবা এই ভিডিওটার নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 221B হ্যারিসন রোড তালদিঘির প্রত্যেকটা পর্বকে এতটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের জন্যই এই কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তাহলে শুরু হচ্ছে তালদিঘির এপিসোড নাম্বার 27, গাবতলার চায়ের আড্ডা। ও মাস্টার, কালকে ফিরলে নাকি গো? খেজুরের রস খাবে নাকি গো? একদম একটু আগেই নামানো হয়েছে। আহ, কি গন্ধ! হ্যাঁ রে, সে কি আজকাল তোর দোকানে খেজুরের রসও পাওয়া যাচ্ছে নাকি? মিটি মিটি হেসে ফটিক বলল, কেমন বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়েছে। এই সময় একটু খেজুরের রস না খেলে হয় নাকি বলেন? চা তো সারা বছরই চলে, খেজুরের রস কি আর পাওয়া যায় বলেন তো মাস্টার? তাই আর কি, এই সময়টাই সকালের দিকে এই বিশুকে বলি দোকানে একটু খেজুরের রস দিয়ে যেতে। গাঙ্গুলি মশাই, কর্মকার মশাই, মানে এই আপনারা সবাই ওর খেজুরের রস দেখলে একেবারে হামলে পড়বেন। আরে ওই তো দেখ, রাম গাঙ্গুলি দোকানের ছাউনির ভিতর ঢুকে একটা বেঞ্চে বসতে বসতে বললেন, ও মাই ভগবান, খেজুরের রস এসে গেছে নাকি? ভূতের মুখে রাম নাম, এই মানে আর কি রামের মুখে এইসব কি শুনছি? যুগ পাল্টাচ্ছে মাস্টার, আপডেট তো হতেই হবে। খাইছে। আরে মশাই, আপনি তো বিশুদ্ধ বাঙাল ঝাড়ছেন। রাম গাঙ্গুলির এটা কিন্তু একটা বৈশিষ্ট্য এবং খুব ভালো একটা দিক। লোকটা খুব হাসি খুশি আর প্রাণ খোলা। সকাল সকাল ওনার সাথে দেখা হলে যে কেউ একেবারে চাঙ্গা হয়ে যাবে। তাহলে আর চা নয়, আজ একটু ওই খেজুরের রসই হয়ে যাক। মাস্টার, খেয়ে দেখো, এসব জিনিস তোমাদের ওই শহরে পাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে তো বুঝতেই পারছি, কিন্তু কর্মকার মশাই, আপনার তো দেখছি গলার অবস্থা খুব খারাপ। ঠান্ডা লাগালেন নাকি? আর বলো না মাস্টার, এই উত্তরে হাওয়া শুরু হতেই গলাটা আগে জানান দেয়। সকালবেলায় একটু হালকা গরম জলে নুন ফেলে গার্গেল করো, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর মশাই ঠিক কথাই বলেছে। আর আর পারলে একটু যষ্টি মধু ফেলে রেখো মুখে। কনকনাথ কর্মকার আবার একটু কেশে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সবই জানি, ওই আর কি আলিসি। সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুই আর ভালো লাগে না। সকালবেলায় চায়ের বদলে খেজুরের রসের আয়োজন হওয়ায় ফটিক বোধ হয় এখনও উনুন ধরায়নি। এখন দেখলাম সে নিশ্চিন্ত মনে উনুনে কাঠ কয়লা গুঁজছে। আমরা গেলেই হয়তো আগুন দেবে। ওই অবস্থাতেই মুখ তুলে আমার দিকে তাকিয়ে ও বলল, ও মাস্টার, এবছর তালদিঘিতে ভালোই ঠান্ডা পড়বে। গেল 2 বছর তো তেমন জমিয়ে শীত পড়েনি। আর সন্ধ্যায় এসো একবার এখানে, আমার বন্ধু মহসিন আসবে বহরমপুর থেকে, নতুন কম্বল আনবে, প্রত্যেক বছর আসে।
মহসিনের কম্বলে খুব নাম, কি বলেন গাঙ্গুলি মশাই? তাই নাকি? মহসিন আসবে? তাহলে তো আসতেই হবে, আমারও একটা কম্বল লাগবে। আমরা সবাই উঠে পড়লাম। ফটিক এখন উনুনে ধোয়া দেবে। এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একটু গরম তাত পেলে মন্দ হতো না, তবে আগুনের সাথে ধোঁয়াটা ফ্রিতে পেতে মন চাইল না। শীতের সকালে এমনিতেই কেমন যেন একটা আলস্য লাগে, তার সাথে এই খেজুরের রস যেন আরও কেমন একটা মাদকতা এনে দিয়েছে। আমি হাত দুটো মাথার ওপর টান টান করে একটু হালকা স্ট্রেচিং করতে করতে বললাম, ঠিক আছে, আসবো সন্ধ্যাবেলায়, আর এসে কিন্তু 2 কাপ চা খাবো কড়া করে। যতই খেজুরের রস খাই, ফটিকের চা পেটে না পড়লে কিন্তু চলে না। ফটিক আমার প্রশংসায় লজ্জায় বিগলিত হয়ে একেবারে গদগদ স্বরে বলল, কি যে বলেন না মাস্টার, আপনারই তো দোকান, 2 কাপ চা কেন, যত খুশি চা খাবেন। তবে এ চায়ের গুণ আছে, এ চা পেটে না পড়লে কর্মকার মশাই গুলতাপি করতে পারেন না আবার। এই হারামজাদা! সকালে ফটিকের বিভৎস বাণী মনে হয় খুব তাড়াতাড়ি মিলে যাবে। বাড়ি থেকে কালী পুজোটা কাটিয়ে ফেরার পর এই গ্রামের যেন এক নতুন রূপ দেখছি। শীতকাল যে প্রায় পড়তে চলল ভালোই বোঝা যাচ্ছে। বেশি শীত শীত করছে সকালের দিকটায়। আসার আগেই আঁচ করেছিলাম যে গ্রামের দিকে ভালোই ঠান্ডা পড়বে, তাই বাড়ি থেকে কয়েকটা পুলোভার, সোয়েটার আর চাদর নিয়ে এসেছি। আজ সকাল থেকেই বোঝা যাচ্ছিল রোদের একেবারে তেজ নেই। বেলা 12টার মধ্যেই যেন সূর্যি মামার ঘুম পেয়ে গেল। আজ একেবারে কাজে মন নেই। কে যেন বলেছিল হালকা কয়েক পশলা বৃষ্টিও হয়েছিল। অফিসের ভেতরে ছিলাম তাই খেয়াল করতে পারিনি। যাই হোক, সন্ধ্যা নাগাদ আবার এলাম ফটিকের চায়ের দোকানে। বাকিরা দেখলাম আগেই চলে এসেছে। একজন নতুন লোককে দেখলাম। ফটিকের চায়ের দোকানের সামনের ছাউনিটার তলায় 2টো কাঠের বেঞ্চের মাঝে মাটিতে থেবড়ে বসে একের পর এক কম্বল দেখাচ্ছে সবাইকে। বুঝলাম এ হচ্ছে সেই ফটিকের বন্ধু মহসিন। আমাকে দেখেই ফটিক বলল, এই তো মাস্টার এসে গেছেন, দেখুন দেখুন কোনটা নেবেন, ভালো ভালো কম্বল এসছে। সামনে পড়ে থাকা একটা কালচে কম্বল হাতে নিয়ে বললাম, আরে কম্বল আর কি দেখবো, একটা হলেই হলো। ওই তো শুধু ঠান্ডা যাতে না লাগে সেটা দেখলেই হলো। তুই বরং একটা পছন্দ করে দে দেখি। এটা কি বাত বললেন বাবুজি? মহসিন আমার দিকে ঘুরে বসল। কম্বল একটা হলেই হলো? আরে কম্বলে আশিক কা প্যার থাকে, বিবি কা চুম্মা থাকে, আর ঢের সারা সপনা থাকে, তাহলেই না একটা কম্বল হয়। কম্বল একটা হলেই হলো? এ আপনি কি বাত বলছেন বাবুজি? রাম গাঙ্গুলি অমনি খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলল, আর ওনার কথা ছাড়ো মহসিন ভাই, ওর তো সব একটা হলেই হলো। বাজারে গিয়ে পুকুরের মাছ কোনটা আর আড়তের মাছ কোনটা সেটাই ধরতে পারে না, আর বললেই বলে হলেই হলো। আসলে শহরের লোক তো অত সূক্ষ্ম বিচার এরা করতে পারে না। আরে এই হলো মহসিনের কম্বল, গায়ে দিয়ে চিরকাল মনে রাখবে। আমি আমার অজ্ঞতায় নিজের জিভ কামড়ে কম্বলগুলো উল্টে পাল্টে বোঝার চেষ্টা করতে লাগলাম। কোনটায় মায়ের ভালোবাসা পাওয়া যায়, কোনটায় প্রেয়সীর চুম্বন পাওয়া যায়, আর কোনটাতেই বা আমার স্বপ্নেরা সাড়া দেয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কোনোটাতেই যখন কোনো কিছু না পেয়ে বুঝলাম আমি বেরসিক মানুষ, কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি। অগত্যা মুখে একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব এনে সেই প্রথম যেটা ধরেছিলাম সেই কালচে কম্বলটাই তুলে ধরে বললাম, এই যে এটাই ভালো, এটাই নেব, কত দাম এটার? মহসিন দেখলাম আমার হাতে ধরা কম্বলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবল। আমি ফটিকের দিকে তাকালাম। ফটিক আমার ইশারা বুঝে মহসিনকে তাড়া দিয়ে বলল, আরে মহসিন ভাই, কি হলো, কি আবার ভাবতে বসলে গো? বলবে তো কত দাম কম্বলটা? মহসিন যেন ঘুম থেকে জেগে উঠে বলল,
হ্যাঁ, হ্যাঁ, দাম আসলে এই কম্বলটা বেচার জন্য নয় বাবুজি, এটা এমনি থাকে আমার গাঁটরিতে। এটা আপনি ছেড়ে দিন বাবুজি, আপনি অন্য একটা কম্বল দেখুন। এটা দেখে না, একদম মখমলের মতন কমল খেল রাহা হ্যায়। মহসিন একটা গোলাপি পদ্মফুল আঁকা কম্বল এগিয়ে দিল, কিন্তু আমার মতো নিরস মানুষের ওই কালচে কম্বলটাই চোখে লেগে আছে। তার ওপর মহসিন ভাই ওটা বেচবে না শুনে আমি আরও জেদ ধরে বসলাম। কেন মহসিন ভাই, ওটাতে কি আছে? ওটা বেচবে না কেন? ওটা বেচার জন্য নয় বাবুজি, ওটা আমার কম্বল আছে, আপনি দুসরা নিন না। ওই কম্বলের একটা কাহানি আছে। ব্যাস, গল্পের নাম শুনেই আমরা সবাই সোজা হয়ে বসলাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। দূরের কৃষ্ণচূড়া গাছটা বোধহয় গল্পের নাম শুনেই একবার গা ঝাড়া দিয়ে উঠল। অমনি একগাদা শুকনো হয়ে যাওয়া হলদে পাতা ঝরে পড়ে মাটির ওপর যেন একটা নরম হলুদ কম্বল পেতে দিল। সবাই উৎসুক হয়ে প্রশ্ন করল, বাবা, আবার কাহানি আছে নাকি? কি কাহিনী? মহসিন ভাই, কম্বল না হয় পরেই নেব, আগে তোমার কাহানিটা শোনাও দেখি। আমাদের আজকের সন্ধ্যার আড্ডায় না হয় তোমার গল্পটাই হোক। ফটিক। ফটিককে আর কিছু বলতে হলো না। দেখলাম ও মাটির ভাঁড়ে চা ঢালতে শুরু করে দিয়েছে। গাঙ্গুলি আর কর্মকার মশাইও বলল, হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ মসিন, গল্পটা হয়ে যাক। তাহলে তাই হোক বাবুজিরা। চা এসে গেল সঙ্গে সঙ্গেই। মহসিন ভাই একবার চায়ের কাপে চুমুক দিয়ে ওই মাটিতে বসেই বলতে শুরু করলো, বহুত দিন আগের কথা, আমি তখন সবে ব্যবসা শুরু করেছি, বেশি দূরে নয়। আমার জায়গা ও বহরমপুরেই কম্বল বেশি। তখন বেশি লোকের সাথে আলাপ হয়নি। লোকজন অচেনা আদমির থেকে চট করে জিনিস কেনে না। আমি সারাদিন কম্বলের গাঁঠরি নিয়ে গ্রামগঞ্জে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। কখনো একটা কম্বল, কখনো দুটো কম্বল বিক্রি হয়, আবার কখনো হয় না। মহাজনদের থেকে ধার নিতে হয়, সে ধারও শোধ হয় না। একদিন এসেই কম্বল নিয়ে ঘুরছি, একটাও কম্বল বিক্রি হয়নি, পকেটে পয়সাও নেই কুছ। সারাদিন কিছু খাওয়া হয়নি, রাতে কিছু খেতে পাবো কিনা জানি না। সেবার বহরমপুরে ঠান্ডা খুব পড়েছিল। তা চলতে চলতে দেখলাম রাস্তে में একটা বট গাছের নিচে একটা বুড়ি औरत বসে আছে। তো उसका গায়ের কাপড় ছিঁড়ে ফেটে গেছে, আমারই মতো হালত। সারাদিন কুছ খাওয়া হয়নি বোধহয়। আমার বহুত বুড়া লাগলো। আমি ওই বুড়ি औरतকে একটা কম্বল দিলাম। আর সেদিন আমার একটাও কম্বল বিক্রি হয়নি। তবু কি জানো মনে হলো, আমার গাঁটরি থেকে এই কালা কম্বলটা আমি ওই বুড়ি औरतকে দিলাম। তা ওই বুড়ি औरत আমার দিকে একবার তাকালো, কুছ বলল না। শুধু দেখলাম ওর আঁখ দিয়ে পানি পড়ছিল। সেদিন কেটে গেল। পরের দিন আমি আবার ওই রাস্তা দিয়েই কম্বল ফিরি করতে বের হলাম। সেদিনও সেই এক হালত, একটাও কম্বল বিক্রি হচ্ছিল না আমার। আমি ঘুরতে ঘুরতে ওই বট গাছের কাছে এসেছি। দেখলাম বহুত জটলা বেঁধেছে। কি যে ঘটনা ঘটেছে কিছুই বুঝতে না পেরে আমি এগিয়ে গেলাম। দেখলাম সেই বুড়ি औरत গাছের তলায় মরে পড়ে আছে। বোধহয় আগের দিন রাতেই মারা গেছে। মাছি উঠছে নাকের ওপর।
আর আমার ওই কালা কম্বলটা তখনও ওই বুড়ি আওরাতের ওপরই চাপা দেওয়া আছে। বহুত দুঃখ হলো, আমি আর ওখানে দাঁড়ালাম না। দিন শেষে পুলিশ এসে ওই বুড়ি औरतকে নিয়ে গেল। এই অবধি শোনার পর আমার কেমন গা গিনগিন করে উঠল। মহসিন যদি কম্বলটা ওই বৃদ্ধা মহিলাকে দিয়েই থাকে, তবে সেটা আবার তার পোটলাতে পুড়েছে কেন? সেখানে সব নতুন কম্বল। এর তো তাহলে একটাই উত্তর হয়, নির্ঘাত ওই মহিলা মারা গেছে দেখে ওর গা থেকে ওই কম্বলটা খুলে নিয়েছে। এই কথাটা তো আর সরাসরি জিজ্ঞাসা করতে পারলাম না। ফটিক, রাম গাঙ্গুলি, কর্মকার মশাই এদের দিকে তাকালাম। সকলেরই চোখ মুখে দেখলাম একই প্রশ্ন। আমাদের সবার হয়ে রাম গাঙ্গুলি জিজ্ঞাসা করলেন, তা ভায়া, এই কম্বলটা যখন দিয়েই দিয়েছিলে তো তোমার গাড়িতে এলো কি করে? वही तो बात আছে। कहानी तो अभी शुरू হবে। তা শুনিয়ে, ওই বুড়ি औरत মারা গেছে প্রায় 3-4 দিন হয়ে গেছে। লোকজন ভুল গয়া उसके बारे में। এমনিতে ও বুড়ি औरत কারুর কাছে কিছু চাইতো না, শুধু শুধুই ওই বট গাছের তলায় শুয়ে থাকতো, কি খেত কে জানে। পাশে পড়ে থাকা পাথরের সাথে উস্কা কোনো পার্থক্য ছিল না। দুজনেরই শরীরে কোনো জান ছিল না। ও औरत মরে যাওয়ার পর দুদিনও কেউ আর ওর কথা মনে রাখলো না। पर এরপর থেকেই এক अजीब ঘটনা ঘটতে দেখা গেল। বহরমপুরের কাছাকাছি একটা গ্রামের। যাই হোক, কয়েকদিন পর শুরু হলো ব্যাপারটা। ঠিক ওই জায়গা থেকেই লোকজন হাপিস হয়ে যায়। একদম হাপিস, কোনো খবর থাকে না। কেউ হয়তো দুপুরবেলা কাম কাজে বেরিয়েছে, সে আর বাড়ি ফেরে না। এক আজীব কাণ্ড। অনেক শোরগোল পড়ে গেল একেবারে আশেপাশে। ঠিক ওই বটগাছটার এলাকার আশপাশ থেকে লোকজন হাপিস হচ্ছিল। বহরমপুর থেকে পুলিশ এলো। অনেকদিন খোঁজ খবর করে জানা গেল, যারা হাপিস হচ্ছিল তাদের সকলকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে বেশ দূরের একটা জঙ্গলের জায়গায়। তাদের শরীরের অনেকটা অংশ যেন পুড়ে গেছে, আর সে অদ্ভুত পোড়ার দাগ। আগুনে পোড়া নয়, অনেকটা অ্যাসিড ঢাললে যেরকম পুড়ে যায় সেরকম পোড়া। তারা কাম কাজ করতে এসে বাজার ছেড়ে, চোখ ছেড়ে কি করে যে জঙ্গলে চলে যায় কেউ বোঝে না। সবাই ভয়ে একেবারে সিটিয়ে গেল। একদিন কানাই নামে একটা ছোকরা পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে সকলকে বলল। সব শুনে তো লোকজনের তো হুঁশি উড়ে গেল। কি দেখেছিলে? হ্যাঁ বলছি, শুনেন। কানাই একদিন স্কুল থেকে আসার সময় দেখলো ওই বট গাছের নিচে সেই বুড়ি औरत আমার ওই কালা কম্বল জড়িয়ে বসে আছে। বাবা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার ছেলে আমাকে এই বট গাছের নিচে বসিয়ে কোথায় যে চলে গেল, আমি আর নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না। এই বলেই সেই বুড়ি औरत কান্নাকাটি শুরু করে দিল। এমন করে কাঁদছে সে যে ওই কান্না শুনে আর থাকা যায় না। লোকটা তার কান্না শুনে বলল, আহা কি মুশকিল! এরকম সময় আবার দোকান খুলতে যেতে হবে। এর মধ্যে যে কি বিপদ শুরু হলো। আচ্ছা ঠিক আছে, বুড়ি তোমার বাড়ি কোথায়? কোন দিক দিয়ে গেলে বাড়ি পাওয়া যাবে বলতে পারবে?
ওই বুড়ি ওরাত কাঁদতে কাঁদতেই বলল, বেশি দূর নয় বাবা, খুব কাছে, কিন্তু আমি তো হাঁটতে পারছি না। আমার যে পায়ে বড্ড ব্যথা, আমাকে একটু ধরে নিয়ে যাবে? ও আদমি ওই বুড়ি ওরাতের হাত ধরে নিয়ে গেল। কানাই দেখল ও আদমি আর ওই বুড়ি ওরাত কথা বলতে বলতে অনেকটা দূর চলে গেল। কানাইয়ের সন্দেহ হচ্ছিল, ছোকরা ছেলে এই বয়সে তো আবার সব কিছু দেখা জানার আগ্রহ থাকে। তা ওই কানাইও ওদের পিছু নিল। আর পেলে মনে হচ্ছিল ও আদমি ওই বুড়ি ওরাতের হাত ধরে নিয়ে যাচ্ছিল। আর বেশ কিছুটা যাওয়ার পরে মনে হলো ওই বুড়ি ওরাত যেন নিয়ে যাচ্ছে ওকে। ওর যেন নিজের শরীরের ওপর কোনো দখলই নেই। হাঁটতে হাঁটতে সেই ঝোপ জঙ্গলের ঢাকা জায়গাটায় ও আদমি তখন খুব ক্লান্ত, এতটাই ক্লান্ত আর চলতে পারছে না। ওই জঙ্গলের মধ্যে ঢুকে লোকটা হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আর ওই বুড়ি ওরা তো আরাম করে ওর সারা শরীরে হাত বুলিয়ে দিতে লাগলো। কানাই দেখলো ওই বুড়ি ওরাত যেখানে হাত বোলাচ্ছে গাগানের শরীরের সেই সব জায়গা পুড়ে যাচ্ছে। কানাই দেখলো ওই বুড়ি ওরাত যেখানে যাচ্ছে আর হাত বোলাচ্ছে, ও আদমির সারা শরীরের সেই সব জায়গা পুড়ে যাচ্ছে। একদম মনে হচ্ছে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিচ্ছে পুরো শরীরটাকে। কানাই ভয় পেয়ে সোজা বাড়িতে পালিয়ে গেল। পালিয়ে এসে সব ঘটনা খুলে বলল। তারপর থেকে সবাই খুব সাবধান হয়ে গেল। একলা একলা বের হতো না কেউ, আর বিশেষ করে ওই পাঠতলার ধারে কাউকে দেখলে সবাই পালিয়ে যেত। আর আমার ওই কালা কম্বলটা নিশান হয়ে গেছিল। বুড়িকে কেউ ভালো করে দেখেনি। ওর মুখ কেমন দেখতে ছিল কেউ জানতো না, কিন্তু ওই কালা কম্বল সবাই দেখেছিল। ওই বুড়ির নাম হয়ে গেছিল কালা কম্বলওয়ালি। এদিকে ঠিক আমার অবস্থা আগের মতোই। কখনো একটা কম্বল বেচি তো 7-10 দিন কোনো বিক্রি হয় না। একদিন আবার সেই আগের মতো ওই গ্রামটাতে গিয়ে পড়েছি। সারাদিন গাটারে নিয়ে ঘুরেও একটাও কম্বল বিক্রি হয়নি, পেটেও পড়েনি কোচ। খিদেতে পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে। খিদের তেষ্টায় আর খেয়াল হয়নি ওই বট গাছের কথা। সন্ধ্যার পর এই দিক দিয়ে আসা লোকে তখন বন্ধ করে দিয়েছে। আমি ভুল করেই চলে এসেছিলাম ওই রাস্তায়। হঠাৎ দেখি বট গাছের তলায় সেই বুড়ি ওরাত বসে আছে। আমার দেওয়া সেই কালা কম্বল ওর গায়ে। দেখেই আমার শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। হাত পা পুরা ঠান্ডা হয়ে গেল। ওই বুড়ি ওরাত দেখলাম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম আজই বোধহয় আমার জিন্দেগি খতম হয়ে যাবে। ওই বুড়ি ওরাত আস্তে আস্তে একদম আমার সামনে এগিয়ে এলো। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। ওর সফেদ চুলের গাছি উড়তে উড়তে আমার গায়ের উপর পড়ছে, আর মনে হচ্ছে যেন আমার শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাচ্ছে। আচানক আমার মুখের সামনে মুখ এনে
ওই বুড়ি অরাত হেসে উঠল। সে এক বিভৎস হাসি। আমি ভয়ে দুপা পিছিয়ে এলাম। এর চেয়ে বেশি কিছু করার আমার আর ক্ষমতা ছিল না। সেই বুড়ি অরাত আমাকে বলল, ভয় পেয়েছিস আমাকে দেখে? হ্যাঁ, কিরে ভয় পেলি নাকি? চিন্তা করিস না, তোর আমি কোনো ক্ষতি করব না। সেদিন বড্ড ঠান্ডা লাগছিল, তোর কম্বলখানায় খুব আরাম পেয়েছি। তোর কোনো ক্ষতি করব না। তোর এই কম্বলটা তুই নিয়ে নে, এটা সব সময় তোর কাঠরিতে রাখবি, তাইলে দেখবি তোর কম্বল খুব বিক্রি হবে। আমার তখন কথা বলার শক্তি নেই। আমি হাঁ করে শুনছি সেই বুড়ি অওরাতের কথা। এক সময় আমি চুপচাপ এখানে পড়ে থাকতাম। কেউ আমায় তখন সাহায্য করত না, খেতেও দিত না, কেউ কোনো পয়সা দিত না। চুপ করে থাকলে কেউ কারো ব্যথা দেখতে পায় না। আজ তাই সকলকে কেঁদে কেঁদে ব্যথা শোনায়। মহিলাদের কান্না দেখতে তো সকলেরই খুব ভালো লাগে। কান্না শুনে সবাই এগিয়ে আসে, আর আমি তাদের শিকার করি। বহুদিন খেতে পাইনি আমি, বড্ড খিদে পায় আমার। ওই বুড়ি অরাত আরো কি কি সব বলে গেল, কিন্তু আর বাকি কথা আমার কানে এলো না। আমি পড়ে গেলাম ওখানে। আমার শরীরে কোনো সার নেই। আগলা দিন সকালে জ্ঞান ফিরল। দেখলাম আমি ওই বটগাছের নিচে পড়ে আছি। চারদিকে লোক জড়ো হয়ে আমাকে দেখছে, আর আমার গায়ের উপর ওই কালা কম্বলটা পড়ে আছে। তারপর কি হলো? ফটিকের কথায় আমি চমকে উঠলাম। মহসিন ভাই মাথা নিচু করে সেই কালো কম্বলটায় হাত বোলাতে বোলাতে বলল, তারপর ওই এলাকা আমি ছেড়ে দিলাম। এমনিতেই ওই এলাকার সেই আগে রৌশন চলে গিয়েছিল। লোকে ওই বুড়ি আওরাতের কথা জেনে গেছিল। তবু দু একদিন ছাড়া ছাড়াই আদমি হাপিস হয়ে যাচ্ছিল। আমি যেদিন ওই বুড়ি আওরাতকে দেখেছিলাম, সেদিন রাতেও নাকি এক আদমি হাপিস হয়ে গিয়েছিল। আমি ও জায়গাটাই ছেড়ে দিলাম। তারপর থেকে বাহারামপুরের অন্য এলাকায় ব্যবসা শুরু করলাম। আল্লাহর কৃপায় সেদিনের পর থেকে অদ্ভুতভাবে আমার ব্যবসার অনেক উন্নতি হতে লাগলো। তবে সেই বুড়ি আওরাতের কথা মেনে আর রোজ যখন আমি ওই গাটারি নিয়ে বের হই, তখন আমার গাটারিতে ওই কালা কম্বলটা থাকে বাবুজি। ওদিনের পর থেকে অবশ্য আমার ব্যবসার আর কোনো দিন কোনো ক্ষতি হয়নি। কাদার মা! হঠাৎ পাশ থেকে রাম গাঙ্গুলি বলে উঠল। আমি ঠিক বুঝতে না পেরে বললাম, কি বললেন? কাঁদার মা। আমাদের দেশে এইরকম প্রেতাত্মাদের বলে কাঁদার মা। এরা এমন করে লোকের কাছে ইনিয়ে বিনিয়ে কাঁদুনে গিয়ে একলা লোক দেখলে বলিয়ে নিয়ে যায় অনেক দূরে, তারপর শেষ করে দেয়। শোনো মাস্টার, অচেনা জায়গায় কখনো এরকম করে কেউ যখন কাঁদুনি গায়, তখন তাকে একদম সাহায্য করতে যাবে না। হ্যাঁ, কখন যে কার মধ্যে কি থাকে কিছুই বলা যায় না।
দূর, ওরকম করা যায় নাকি? কেউ যদি সত্যি রাস্তার মাঝখানে বিপদে পড়ে তাকে ওরকম ফেলে রাখা যায়? হ্যাঁ, প্রাণ গেলে যাবে, তাই বলে কি ওরকম করা যায়? আচ্ছা কর্মকার মশাই, আপনি দেখেছেন নাকি এরকম কাঁদার মা? কনকনাথ কর্মকার মাথা নিচু করে কি যেন একটা ভেবে বললেন, না, ঠিক কাঁদার মা নয়, তবে এইরকম একটা ঘটনা শুনেছিলাম। ঠিক শুনেছিলাম বললে ভুল হবে, দেখেওছিলাম। আমাদের এই গাঁয়েরই ঘটনা, বেশ কয়েক বছর আগেকার। এখানে মানে এই তালদিঘির? এমন সময় ঠাকুর মশাইয়ের ফোনটা বেজে উঠল। এই বাড়ি থেকে ফোন করছে কেন? হ্যালো, কি হয়েছে? কে মধু? ও মধু মুদি? আমি তো গাবতলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই, বসতে বলো। এই আমাকে একটু উঠতে হবে, বুঝলে? ওই মধু মুদি এসেছে, কি নাকি দরকার আছে বলছে। তোমরা গল্প করো। ঠাকুর মশাইকে উঠতে হলো। তিনি চাদরে মাথা অবধি মুড়িয়ে নিয়ে রওনা দিলেন। আচ্ছা, আসি তাহলে সবাই। হ্যাঁ, আসেন 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 আসেন, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে। সাবধানে যাবেন, ঠিক আছে, সাবধানে যাবেন। ফটিক, এক রাউন্ড চা বসিয়ে দে। খানিকক্ষণ পর কাঁদা উঁচু থালা করে এলো কয়েক ভার চা, সঙ্গে শহর থেকে আনা নতুন বেকারির বিস্কুট। এর মাঝে আমাদের কম্বল কেনা, দর কষাকষি ইত্যাদি সব হয়ে গিয়েছে। আমরা মোটামুটি সবাই একটা করে কম্বল নিয়েছি। এবার এক কাপ গরমা গরম চায়ে চুমুক দিয়ে কনকনাথ কর্মকার অনেক দিন পর বলতে আরম্ভ করলেন। বেশ অনেক দিন আগেকার কথা। গ্রামের একেবারে শেষ প্রান্তে, ওই নদীর পাড়ের বাইগাছি পাড়ার দিকটায়, বুঝলে? হ্যাঁ, নাম শুনেছি, তবে ওই দিকটায় যায়নি বেশি। হ্যাঁ, তা ওই দিকটায় একটা ঝুপড়ি ছিল। সেই ঝুপড়িতে থাকতো এক বুড়ি। কত যে তার বয়স হবে কে জানে। আমি অন্তত জন্ম থেকে তাকে বুড়িই দেখছি। গায়ের কারোর সাথে তার মেলামেশা ছিল না বিশেষ। ওই ঘরে একাই থাকতো। ছোটবেলায় অবশ্য দেখতাম বুড়ি কোমরে হাত দিয়ে উঠোন ঝাড় দিত, দেওয়ালে কোমরে ঘুঁটে দিত, কিন্তু বড় হওয়ার পরে বুড়িকে আর বাইরে খুব একটা বের হতে দেখতাম না। কি যে খেত আর কোথায় যে সেই খাবার পেত ভগবানই জানে। কেউ ওর বাড়িতে যেত না, আর সেও কারোর সাথে কোনো সম্পর্ক রাখত না। তবে লোকে বলতো ওই বুড়ির কাছে নাকি গুপ্তধন আছে। কে যে রটিয়েছিল কথাটা তা জানি না, তবে ছোট থেকেই শুনতাম বুড়ির ওই ঝুপড়ির মধ্যে নাকি গুপ্তধন আছে। আমরা স্কুল পালিয়ে দেখতেও যেতাম। চুপি চুপি উঁকি মেরে দেখেছি বুড়ির ঘরের মধ্যে একটা বিশাল ট্রাঙ্ক আছে, আর তাতে এত বড় বড় দুটো তালা মারা আছে। কি যে আছে তাতে জানা নেই, তবে কেউ লুকিয়ে চুরিয়ে ঘরে ঢুকলে বুড়ি কিন্তু খুব রেগে যেত। আমরা অনেক সময় বুড়িকে খেপাতে ঘরে ঢুকতাম, ট্রাঙ্কটা নিয়ে খামোখাই টানা হ্যাঁচড়া করতাম। বুড়ি একেবারে লাঠি নিয়ে হই হই করে তেড়ে আসতো। আর এই জন্যই এখানকার সকলের মনে ধারণাটা একেবারে বদ্ধমূল হয়ে গেছিল যে বুড়ির কাছে গুপ্তধন আছে। এই গাঁয়ে তখন দুটো চোর ছিল, বেশ নাম করা চোর। দুই ভাই ছিল তারা। তাদের নাম হচ্ছে জটা আর বটা। তারা একদিন ঠিক করলো যে করেই হোক বুড়ির ওই গুপ্তধন চুরি করবেই। সেই মতো একদিন রাতে তারা বুড়ির বাড়ি এলো, গায়ে তেল মেখে, কালি ঝুলি মেখে। শীত কাটার অবশ্য প্রয়োজন পড়েনি, সবই তো হাট খোলা। একটা ভাঙা ঝুপড়ি, কোথায় আর শিকল দেবে? সারা বাড়িতে ওই দুটো তালা, আর সেগুলো লাগানো আছে ট্রাঙ্কে। বুড়ির বাড়ির আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, আওয়াজ হলেও কেউ শুনতে পারবে না। তবু চোরের ধর্মটা সাবধানে চুপি চুপি ঘরে ঢুকলো। দেখে বুড়ি শুয়ে আছে একটা ভাঙা খাটে, চোখ দুটো ছাদের দিকে। একটা একটা বিশ্রী রকম গন্ধ। ভাবলো কতদিন ঝাঁট পড়ে না, গোবর ঢাপা হয় না, তাই বুঝি এমন দুর্গন্ধ। তারা তো অনেক কসরত করতো, মন্ত্র বলে নকল চাবি ঘুরিয়ে তালা খুলল। কিন্তু তারপর দেখে কোথায় গুপ্তধন, ওসব কিছুই নেই। ট্রাঙ্কে আছে দুটো কাঁথা, বোধহয় বুড়ির যৌবনকালে নিজের হাতে বানানো দুটো কাঁথা। তা জটা আর বটা কি করে?
কিছুই না পেয়ে তারা ওই কাঁথা নিয়েই চলে এলো বাড়ি থেকে। পরের দিন দুর্গন্ধ আরো বেড়ে যাওয়ায় গাঁয়ের লোক বাড়ির ভেতর ঢুকলো। দেখা গেল বুড়ি অন্তত 2 দিন আগে মারা পড়ে গেছে। বুড়ির ট্রাঙ্ক খোলা, সেখানে কিচ্ছু নেই। আর তা কি করা যাবে? গায়ের সকলে বুড়ির সৎকার করে দিল। এদিকে জটার বটার হলো বিপদ। রাতের বেলা শীত পড়ে, জটার বটা বুড়ির সেই কাঁথা গায়ে দিয়ে আরাম করে ঘুমাতে যায়। হঠাৎ মাঝরাতে কি মনে হয় দম আটকে আসছে। শরীরের ওপর যেন আধ মন বোঝা। কোনো মতে চোখ খুলে দেখে কাঁথা নয়, বুড়ি শুয়ে আছে তাদের বুকের ওপর। চোখগুলো খোলা, একেবারে ড্যাব ড্যাব করে চেয়ে আছে ছাদের দিকে। তারপর? তার আর বর নেই, বহু আগের কথা। বুড়োটা সেরকম মনেও নেই। ওই অসুস্থ হয়ে পড়েছিল বোধ হয়, তবে কেউ মারা যায়নি সে যাত্রায়। বলছি যে দেখতে দেখতে তো রাত হলো অনেক, এবার ওঠা যাক নাকি? দোকানের ঠিক সামনে হলদে ল্যাম্পপোস্টের আলোর গণ্ডির ভেতর বাইরের অন্ধকার থেকে একটা সাইকেল এসে দাঁড়ালো। এ ভাই, নে গোটা গোটা। হাইওয়ের ধারে যা ঠান্ডা লাগছে, আর দোকান খুলে রাখা যাবে না এই রাতে দেখছি। নে বন্ধ কর। সত্যি জবর ঠান্ডাটা পড়েছে বটে। এই আজকে ওঠা যাক আজকে। আরে আপনারা সব ভালো তো? দেখি এর মধ্যেই ফটিকের দাদা ব্যাটা দোকান বন্ধ করে চলে এসেছে। ওরা দুজনে একসাথেই বাড়ি ফেরে পাশের বেতাই গ্রামে। আজকের রাতের মতো আমাদের আড্ডা ভেঙে গেল। রাম গাঙ্গুলির কথা অনুযায়ী আমার ফ্যান্সি শহুরে চাদরটা জড়িয়ে একাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়িটা যেই প্রকাণ্ড মাঠখানার পাশে, সেই তালতলার মাঠের কাছে এসে পড়তেই গাটা বেশ শিরশির করে উঠল। গায়ের চাদরটা আরও জাপটে জড়িয়ে নিলাম। হালকা একটা উত্তরে হাওয়া দিচ্ছে। সত্যি এখানকার শীত বোধহয় এই চাদরে মানবে না।